ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা। বাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ান হইল। রাখালের মা কাঙ্গালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙ্গালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙ্গালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। আমন্ত্রণ জানাচ্ছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পে। আজকে উপস্থাপিত হবে এই গল্পটির সর্বশেষ পর্ব তথা দ্বাদশ পর্ব। শুরুতেই জানিয়ে রাখি, আজকে এই গল্পটির মূল পাঠ, আলোচনা এবং সৃজনশীল প্রশ্নের পরিসমাপ্তি ঘটবে। পরবর্তী পর্বে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তথা এমসিকিউ। আজকের এই পাঠে যথারীতি উপস্থাপিত হবে মূল পাঠ, আলোচনা, শব্দার্থ উটিকা এবং সবশেষে অনুশীলনীর জন্য সৃজনশীল প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক আজকের পাঠ। অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাঙ্গালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তাহার পরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কাঙ্গালিকে যখন সেই জমিদারের কাচারির গোমস্তা তার নির্দেশে পাড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, সে পতিত হলো বোঝা যাচ্ছে। সেই ভূমি থেকে শরীরের ধুলা ঝাড়িয়ে সে দাঁড়ালো এবং ধীরে ধীরে বের হয়ে গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিই পাইল না। এই যে ছোট্ট বালকটি, যার পৃথিবী সম্পর্কে খুব বেশি পরিমাণ জ্ঞান হয়নি, যে মায়ের আঁচল ছায়াই এই 15টা বছর কাটিয়ে সে আজকে কৈশোরক শেষের দিকে অবস্থান নিয়েছে, সেই কিশোর সুলভ বয়সের তার মায়ের ছায়ায়, মায়ের আদরে, মায়ের স্নেহে আর প্রতিদিনকার কষ্ট, অভাব, দারিদ্র্যের সাথে যুঝতে যুঝতে ক্লান্ত এই বালকটি জগৎ সংসারের, সমাজের এত সব কূটবুদ্ধি, শোষণ, নিপীড়ন, বঞ্চনা, সামাজিক তাচ্ছিল্য, অবজ্ঞা, এইসব নিয়েও তার বিশেষ কোনো জ্ঞান কিংবা এসব ব্যাপারে খুব উল্লেখযোগ্য ধারণা তার ছিল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। এই যে গোমস্তা, জমিদারের কাচারির ম্যানেজার, তার এই যে কিশোর বালকটি ছোট্ট একটি আবদার নিয়ে গিয়েছিল, জমিদারের সম্পদের অভাব নেই, জমিদারের বিলাসিতার অভাব নেই, জমিদারের অর্থ বিত্ত প্রাচুর্যের অভাব নেই, অথচ এক টুকরো কাঠের দাবিতে সেখানে তাকে গলা ধাক্কা খেতে হয়েছে। কি নিষ্ঠুর, নির্মম এই সমাজ! এটা যেই আশা নিয়ে কাঙ্গালি গিয়েছিল জমিদারের কাচারিতে, তার পিতা তাদেরই আঙ্গিনায় তার মায়ের হাতের লাগানো বেল গাছে কোড়াল দিয়ে কোপ দেওয়া মাত্রই জমিদারের দারোয়ান তাকে থাপ্পড় মেরেছিল। এই যে অত্যাচার এবং অপমান, এটার প্রতিকার চাইতে গিয়েছিল সেই অভাগী আর রসিকদুলের পুত্র কাঙ্গালি। সেখানে কাচারিতে গিয়ে আরেক দফা সে অপমানিত এবং লাঞ্ছিত হলো। আর এই যে গোমস্তা হুকুম করলো পাঁড়েকে এই ছোট্ট বালকটিকে গলা ধরে বের করে দেওয়ার জন্য, এতে গোমস্তার ভেতরে সামান্যতম কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা আত্ম অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি। পড়িলে চাকরি তাহার জটিত না। লেখক বলেছে, যদি এইরকম ছোটোখাটো বিষয় সেই সাধারণ যে কাউকে, সমাজের নিম্ন শ্রেণীকে অত্যাচার নির্যাতন যদি জমিদারের সেই গোমস্তার মনে সামান্যতম মানবিক দুর্বলতা
তৈরি করতে পারতো, তাহলে তো আর এই চাকরি, ম্যানেজারের চাকরি করতে পারতো না। জমিদার বেছে বেছে সমাজের সেই নির্দয় নিষ্ঠুর প্রকৃতির মানুষগুলোকেই তার বিভিন্ন কর্মচারীতে নিয়োগ করে, এইটা লেখক এখানে বোঝাতে চেয়েছেন। এখানে গোমস্তা বরং বলছে যে কহিলেন, পরেশ দেখো তো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। কোথায় সে প্রতিকার করবে তো দূরে থাক, বরং আরও উল্টো সে জানান দিচ্ছে যে দেখ তো ওই যে বেটা যে গাছ কাটতে চেয়েছিল, এই যে ছোকরাটা এসেছিল তার বাবার কাছে, খাজনা বাকি পড়েছে কিনা। ও খাজনা আর খাজনার উপযুক্ত থাকলে তো, কিন্তু জমিদারের যেমন লোভ, জমিদারের যেমন খাজনার জুলুম চালাবার এক ধরনের মানসিক ব্যাধি, তেমনি তার কর্মচারীদেরও আরও এক কাঠি বাড়া চরিত্র। কাজে সেখানে সেই বালকটির মা মারা গেছে, সে ছোট্ট মানুষ, তার এমনিতেই কষ্টের সীমা নেই, শোকের সীমা নেই, বরং তাকে সেই অত্যাচার করতে দ্বিধাও করলো না, বরং তার পিতার কাছে, জন্মদাতার কাছে খাজনা বাকি পড়েছে কিনা তার মাথার মধ্যে শুধু ওটাই চিন্তা থাকে। তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। জমিদারের গোমস্তা বা ম্যানেজারের সেই কাচারির গোমস্তার মগজে একটাই কাজ করছে, যা করতো আর কে সেই কালের জমিদার আর তার লাঠিয়াল, তার পাইক পেয়াদা চাপরাশির দল। এটা হলো সাধারণ কৃষকদেরকে সেই খাজনার দায়ে দাদন ব্যবসা বা লগ্নি সুদি ব্যবসার চক্রবৃদ্ধি সুদ আদায়ের জন্য সেই গরু ছাগল ঘরের চালা খুলে নিয়ে আসতো তার লাঠিয়াল বাহিনী। এখানেও সেই ঠিক একই রকমের প্রবণতাই লেখক উন্মোচন করে দিয়েছেন, যে সেখানে কাচারির গোমস্তা বলছে যে দেখ তো তার জাল টাল আছে কিনা। আদৌ সে জানতে চায়নি সেই ব্যক্তিটাকে এবং তার কাছে আদৌ কোনো খাজনা প্রাপ্য কিনা, কিন্তু জমিদারের ম্যানেজারের মগজে কেবল ওই খাজনা, অন্যকে শোষণ করার যে এক মানে দুর্বিনীত মানসিক ক্ষুধা, এইটাই এখানে পরিস্ফুট হয়েছে। লেখকের কলমে অত্যন্ত সুস্পষ্ট রূপে তা প্রকাশিত হয়েছে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি, সেদিক দিয়ে আয়োজন চলছে। এদিক দিয়ে কাঙ্গালি এবং তার পিতা তার মায়ের জন্য, মায়ের শেষ ইচ্ছা, অন্তিম ইচ্ছা অনুসারে যে তার মুখে আগুন তুলে দেবে পুত্র এবং তাকে লাকড়ি দিয়ে সেই পোড়ানো হবে, সে সেই বড় বাড়ির অর্থাৎ ঠাকুর বাড়ির গিন্নিমার মতো রথে চড়ে স্বর্গ যাবে, এই ধরনের তার একটা কামনা বাসনা জীবদ্দশায় ছিল। কিন্তু সেই কাঠ তো জোগাড় করতেই পারো না। এদিকে সেই মুখুজ্জে বাড়িতে ঠাকুর গিন্নির মৃত্যু পরবর্তী শ্রাদ্ধের মাত্র একটা দিন আছে, বিপুল আয়োজন চলছে সেই শ্রাদ্ধ করার। এর আগে আমরা গল্পের প্রথমার্ধে দেখেছিলাম যে ঠাকুর গিন্নিকে সেই দাহ করার জন্য নদীর তীরে নিয়ে যাবে, সেক্ষেত্রে তার বাড়িতে চলছে বিপুল আয়োজন। তাকে এই আলতা, চন্দন, মধু, ঘৃত ইত্যাদি দিয়ে সজ্জিত করা হচ্ছে, দামি শাড়ি দিয়ে সজ্জিত করেছে। লেখক যেটাকে বলেছিলেন যে এই 50 বছর সংসার করার পরের বৃদ্ধা মনে হচ্ছে যে নতুন সাজে শ্বশুর বাড়িতে যাচ্ছে, আর সেটাও সেই বাড়িতে উৎসব উৎসব ভাব। কেউ মারা গেলে স্বভাবতই সেই বাড়িতে সুখের একটা আবহ থাকে, কিন্তু যেহেতু তার বিপুল বৃত্ত সমাজকে দম্ভ দেখাবার, সমাজকে এক হাত তার আভিজাত্য প্রদর্শন করার একটা সুযোগ দেয়, সেই সুযোগটা সদ্ব্যবহার করেছে সেই ঠাকুর গিন্নির, ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর মৃত্যুর দিনে তার বাড়িতে আড়ম্বর উৎসব আয়োজন দেখে। আর এইখানে তার শ্রাদ্ধের আয়োজনেও কোনো খামতি নেই, ঘাটতি নেই। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়েই হইতেছে। লেখক এখানে বলছেন যে সেই বিত্তশালী পরিবারের যে বড় গিন্নির মৃত্যু উত্তর শ্রাদ্ধ, এটা ঠিক উপযুক্ত মতেই হচ্ছে। একদিকে সেই কাঙ্গালির মায়ের জন্য এক টুকরা লাকড়ি জুটে না কপালে, বরং তার পিতারকে থাপ্পড় খেতে হয়, কাঙ্গালিকে গলা ধাক্কা খেতে হয়। আর একদিকে চলে সেই ঠাকুরদাস মুখুজ্জেদের মতো সমাজের বিত্তশালীদের মৃত্যুতেও উৎসবের আয়োজন। এক বিস্ময়কর সমাজ, বিস্ময়কর এখানকার শোষণ এবং সামাজিক বৈষম্য, যেটা এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানবদরদী এই লেখকটি এটা নগ্ন করে দিয়েছেন। সমাজের এই প্রচণ্ড ক্ষত এবং সমাজের মধ্যে বিদ্যমান মানুষে মানুষের ঘৃণা এবং মানুষের প্রতি মানুষের তাচ্ছিল্যের যে অমানবিক দুর্বলতা এবং অমানবিক দোষ, সেটা লেখক এখানে নগ্ন করে দিয়েছেন। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙ্গালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। সেই বৃদ্ধ ঠাকুরদাস নিজে এই তার মৃতা স্ত্রীর শ্রাদ্ধের আয়োজনের তত্ত্বাবধান করছিলেন, করে ফিরছিলেন। কাঙ্গালি সামনে এসে বলল যে ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে, কী চাস তুই? খুব রূঢ় কণ্ঠে সেই ঠাকুরমশাই জবাব দিল কাঙ্গালিকে, আমি কাঙ্গালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। খুব নমনীয়ভাবে সে বলছে, সে একটা কিছু বলতে চাচ্ছে। সেই জমিদারের কাছারি থেকে সে মানে বিতাড়িত হয়ে
সেখানে লাঞ্ছিত হয়ে সে আসছে এখানে। তার ধারণা হলো হয়তো যে এই তার তো অঢেল আছে এই ঠাকুরদাস মশাইয়ের, তো কাজে আমি একটু তার কাছে আবদার করলে হয়তো রক্ষা করবে। কিন্তু এই কাঙ্গালি, এই ঠাকুর শ্রেণীর যে অহমিকা, তাদের যে সামাজিক দম্ভ, সামাজিক প্রভাব, সে সম্পর্কে তেমন কোনো জ্ঞানই ছিল না। সে এই জন্যে বলছে যে আমি কাঙ্গালি, আমার নাম কাঙ্গালি, আমার মা মারা যাওয়ার আগে বলে গেছে তাকে আগুন দিতে। সেখানে তার কোনো কথা, ভালো কোনো কথা না শুনে, তার আবদারের কথাটুকু না শুনে বলছে তার দিগে না তো মরতে, সেখানে আবার বলছে যে আগুন দিতে বলে গেছে তুই দে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চায়, এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। ইতিমধ্যেই এই যে কাছারিতে সে লাঞ্ছিত হয়েছে, তার পিতাকে জমিদারের দারোয়ান চর কষিয়েছে ইত্যাদি কথা কাহিনী এলাকায় ছড়িয়ে পড়ছে মানুষের মুখে মুখে। একজন এই যে এখানে কাঙ্গালি এসে ঠাকুর মশাইকে বলল তার মায়ের মৃত্যুর কথা এবং আগুন দেওয়ার কথা, একজন বলল ও বোধহয় একটা গাছ টাছ চায়, এই কথা বলে পুরা ঘটনাটাই শোনালো। মুখুজ্জে বিস্মিত বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। এই যে তার কাছে কাঠের কথা আরেকজন ব্যাখ্যা করে বোঝালো, সেখানে এটাতে মুখুজ্জে মশাই প্রচণ্ড বিরক্ত হয়ে উঠলেন এবং আশ্চর্যান্বিত হয়ে উঠলেন। আর মামার বাড়ির আবদার পেয়েছো, তো আমারই তো কাঠের দরকার, কাল বাদে পরশু দিন এখানে আমার বাড়িতে শ্রাদ্ধ, তো তোরে কাঠ দিব কোত্থেকে? অথচ তাকে এক টুকরো কাঠ বা দু চার টুকরো বা একটা গাছের ডাল দিলে এমন কিছুই বা হতো না, তার এত বিত্ত। কিন্তু কে দেবে? বিত্তশালীরা তো সবসময় নিজেদের ভোগাকাঙ্ক্ষাই চায় জগতের সব কিছু নিজে নিজে ভোগ করতে। এই বলে এসে অন্যত্র প্রস্থান করিল, বলে অন্য জায়গায় চলে গেলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে, যা মুখে একটু নড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। ভট্টাচার্য মশাই, ঠাকুর মশাই, যিনি এসেছেন শ্রাদ্ধের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করার জন্য, যিনি শাস্ত্রীয় মন্ত্র আউড়ে আউড়ে এখানে এই শ্রাদ্ধ করবেন। দেখুন এখানে কি বিস্ময়কর ব্যাপার, সেই যে উচ্চ নিচ ভেদাভেদ, সমাজের মধ্যে ধর্মীয় শ্রেণী বিভাজন, এইটা এই ভট্টাচার্য চট্টোপাধ্যায় মহাশয়রা বা চক্রবর্তী মহাশয়রা এটা তৈরি করেছেন নিজেরা ধর্মের নামে। আর এর বলে নিজেদেরকে সেরা মনে করছেন, আর নিম্ন শ্রেণীর সেই বর্ণ হিন্দুদেরকে পদতলে দমিয়ে রাখার একটা তীব্র প্রবণতা এবং তাদের চর্চা চলেছিল দীর্ঘকাল, যা আমরা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পটি সহ তার প্রায় সমুদয় সাহিত্যে এর মানে জলজ্যান্ত উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র পরিমাণে। এখানে আমরা দেখছি যে তিনি ফর্দ করছিলেন, মানে শ্রাদ্ধ করতে কি কি লাগবে, কি ধরনের আয়োজন হবে, কিভাবে খাওয়ার দাওয়া হবে ইত্যাদি। এখানে আবার তাকে কটূক্তি করছে সেই কাঙ্গালিকে, তোদের যেতে কে কবে আবার পুরায় রে, যেতে মানে যাতে, যে তোদের এই কম জাতের মধ্যে কে আবার কবে পুরায় রে, পুরানো তো এটা তোদের কাজ না, এটা হচ্ছে আমাদের মতো সমাজের সবচেয়ে উঁচু যারা উচ্চ বর্ণের, যারা ঠাকুর এই বা মন্ত্রফুকা শ্রেণীর, এদের এখানে তোদের মতো এই কম জাতদের আবার কিসের পুরানো টোরানো রে। মুখে একটু নড়ু জেলে দিয়ে, মুখের মধ্যে একটা ন্যাড়া বা একটা ন্যাকড়া জাতীয় কিছু দিয়ে সামান্য একটু আগুন দিয়ে মাটির নদীর চড়ায় পুড়ে দে, পুঁতে দেশ না মাটির তলায়। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন, তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়াত হতে চায়। এই যে এখানে আবার সেই ঠাকুরদাস মুখুজ্জের বড় ছেলে, সে আবার সেই ভট্টাচার্য মহাশয়কে, সেই ঠাকুর মহাশয়কে শুনিয়ে শুনিয়ে বলছে, দেখছেন ভট্টাচার্য মশাই, এখন সব বেটাই বামুন, বামুন মানে ব্রাহ্মণ এবং কায়েত মানে কায়স্থ, সেই ব্রাহ্মণ শ্রেণীরই আরেকটা বর্ণ। বলছে এখন সব বেটাই, সব কম জাত নিম্ন জাতেরাও চায় এখন বামুন কায়স্থ হওয়ার জন্য। তার মানে কি দাঁড়াচ্ছে, যে বামুন কায়স্থরে একমাত্র সেই ভগবানের নির্বাচিত এবং এরাই তাদের মনোনীত, এদের প্রিয় ভাজন স্রষ্টার, এরকম তারা নিজেদের মতো করে ব্যাখ্যা বের করেছে ধর্মীয় শাস্ত্রের। অথচ ঈশ্বরের কাছে পৃথিবীর সমস্ত মানুষই সমান, সমস্ত মানুষই শ্রদ্ধার পাত্র, সবাইকেই ভালোবাসা, সবার অধিকার দেওয়া, এটা হচ্ছে স্রষ্টার তার আমার দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে তাই বলেছে। অথচ এইখানে শ্রেণী চেতনা, শ্রেণীর ব্যবধান বড় করে তোলা হচ্ছে, যেটা আমরা এখানে ভট্টাচার্য মহাশয়, তারপরে ঠাকুরদাসের কণ্ঠে এবং তার পুত্রের কণ্ঠে আমরা এখানে শুনতে পাই। বলিয়া কাজের ঝুঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙ্গালি আর প্রার্থনা করিল না। কাঙ্গালি সেই ছোট্ট বালকটির দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তার মায়ের জন্য, অল্প কয়েক টুকরো কাঠের জন্য হন্যে হয়ে দুয়ারে দুয়ারে সে লাঞ্ছিত হচ্ছে, সে বেজ্জতি হচ্ছে, মার খাচ্ছে। সে বুঝে গেছে যে এই সমস্ত
সমাজের উচ্চ শ্রেণীর নামের এই নিষ্ঠুর নির্দয় প্রকৃতির মানুষগুলো শুধু নিজেদের ভোগবিলাসিতার জন্যই ধর্মকে ব্যবহার করে, সমাজকে ব্যবহার করে এবং নিজেদেরকে অভিজাত গণ্য করে। কাজে এদের কাছে আর প্রার্থনা করে লাভ নেই। কাঙ্গালিটা বুঝে গেছে ছোট্ট বালকটি এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। লেখক এখানে চমৎকার দরদ দিয়ে এই ছোট্ট বালকটির এই কয়েক ঘন্টার নির্মম অভিজ্ঞতা, তার যে বেদনার এই উপাখ্যান, সেটা সে এখানে বলছে যে এই কয়েক ঘন্টাই তার 15 বছর বয়স যেন এক বিশাল বুড়ায় পরিণত হয়েছে। মানে বয়স্ক বা প্রবীণ ব্যক্তিরা যেমন তাদের জীবনের অভিজ্ঞতায় নানা ঘাত প্রতিঘাতকে উপলব্ধি করতে পারে, মাত্র এই কয়েক ঘন্টায় এই অভাগীর দুর্ভাগা পুত্র কাঙ্গালিও খুব এই সমাজের নিষ্ঠুরতা অত্যন্ত নির্মমভাবে প্রত্যক্ষ করেছে। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। আর কি করবে, নিরুপায় এই কাঙ্গালি নীরবে একেবারে নিঃশব্দে তার মরা মায়ের কাছে গেলে সেই মনে হচ্ছে যে তার মা মৃত হলেও সেখানেই বোধ হয় তার শান্তির একটু আশ্রয়। নদীর চড়ে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ান হইল। নদীর চড়ার মধ্যে গর্ত খোঁড়া হলো এবং সেখানে অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙ্গালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। যে রাখালের মা কাঙ্গালির হাতে একটা খড়ের আঁটি, এটার মধ্যে আগুন দিয়ে সেই কাঙ্গালির হাত দিয়ে তার মায়ের মুখটাতে একটু ছুঁয়ে সেটা ফেলে দেওয়া হলো। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙ্গালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। আমরা এখানে এই বাক্যের ভেতর দিয়ে বুঝতে পারছি যে অভাগী জীবদ্দশায় সেই ঠাকুর মুখুজ্জের স্ত্রীর দাহ দৃশ্য বা শ্মশানে তাকে পোড়ানোর দৃশ্য দেখে যে অসম্ভব কল্পনা করেছিল যে রথে চড়ে স্বর্গে যাচ্ছে সেই কর্তাগিন্নি, আর অভাগী মারা গেলেও সেও তার পুত্র সন্তানের হাত দ্বারা মুখের মধ্যে অগ্নি পাবে আর তাকে সেই জ্বালানো হবে, তাকে শ্মশানে পোড়ানো হবে এবং সেও কর্তাগিন্নির মতো রথে চড়ে সেই স্বর্গে যাবে। কিন্তু তার এই কল্পনা বিলাস যে কতটা অসার তার শেষ পরিণতিতে আমরা এখানে দেখতে পাই। যে সেই কাঙ্গালির মা অভাগী, সে যে দুলে সম্প্রদায়ের ডুলি বা পালকি বাহকদের বেহারা পেশাজীবীদের একজন, সেই বংশে জন্ম, সমাজের চোখে নিন্দনীয়, অত্যন্ত অবহেলিত ঘৃণিত একটা জাত, তার পক্ষে সেই ঠাকুরগিন্নির মৃত দেহ পোড়ানোর সময় যে ধোঁয়া হয়ে উঠছিল ও আকাশের দিকে, সেটা দেখে দেখে যত কল্পনার রঙিন স্বপ্ন সে বুনেছিল সব এখানে ধূলিসাৎ হয়ে গেল। কারণ সমাজের এই নিম্ন শ্রেণীর নিম্নবর্ণের বর্ণহিন্দু আর উচ্চ অভিজাত সেই ঠাকুর সম্প্রদায়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, এই ব্যবধান এখন পর্যন্ত হয়তো উল্লেখযোগ্য পরিমাণে ঘুচেনি। কারণ সমাজের মধ্যে কিছু শ্রেণী নিজেদেরকে অভিজাত করে ঈশ্বরের বা ভগবানের নির্বাচিত বা ভগবানের কাছাকাছি বলে গণ্য করে, আর অন্যদেরকে নানান শাস্ত্র আউড়ে নানান রকমের ফতোয়া জারি করে তাদেরকে দমিয়ে রাখার এক ধরনের প্রবণতা চলে আসছে সহস্র বছর ধরে। কাজে এখানে অভাগের আর সেই স্বপ্নের পূরণ হলো না। তার অন্তিম মুহূর্তেও সেখানে তার সেই রঙিন স্বপ্ন মৃত্যুর পর যে স্বর্গে যাবে, যদিও কাঙ্গালির মা অভাগী সমস্ত অনুভূতির ঊর্ধ্বে সমস্ত উপলব্ধি হারিয়ে গেছে তার মৃত্যুর সাথে সাথে, কিন্তু জীবদ্দশায় যা কামনা করেছিল সেই স্বপ্নের সমাধিও হয়ে গেল এই নদীর চড়ায়। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙ্গালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল। এখানে স্তব্ধ হয়ে রইল যে সবাই যার যার কাজে ব্যস্ত এখানে করে, আর পুরার যে খড়ের আঁটি নিক্ষেপ করে ফেলা হয়েছিল সেখান থেকে হালকা একটু ধোঁয়া উঠল, সেই ধোঁয়া ঘুরে ঘুরে আকাশে উঠছিল। যেমন নাকি তার মা অভাগীও সেই ঠাকুরগিন্নির দাহ করার সময় ধোঁয়া উড়েছিল, তার দিকে যেভাবে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে তাকিয়ে দেখছিল যে ঊর্ধ্ব আকাশে উড়ে যাচ্ছে এঁকে বেঁকে ধোঁয়া। এখানে অত বড় চিতা নেই, ছোট্ট একটুকু নাড়ার খড় কাঙ্গালির হাতে ধরিয়ে দিয়েছিল রাখালের মা দিয়ে তার মার মুখে ছোঁয়ানোর জন্য। সেখান থেকে ক্ষীণ ধোঁয়ার রেখা যেটা আকাশের দিকে উঠছে সেই দিকে তাকিয়ে রইল স্তব্ধ হয়ে, নির্বাক নিস্তব্ধ 15 বছরের কিশোর বালক কাঙ্গালি। আর দেখল তার মায়ের সেই অন্তিম আশা সে কোনোটাই পূরণ করতে পারলো না। তার সব কিছুই, তার অক্ষমতা, বয়স, সামর্থ্য, বিত্তহীনতা সবগুলোই দায়ী। এইখানে অভাগীর স্বর্গ লাভের যে আকাঙ্ক্ষা সেটা এভাবেই নদীর চড়ায় চিরদিনের মতো সমাধিস্থ হয়ে গেল। আর তারই একমাত্র স্মৃতি সেই অভাগা কাঙ্গালি, সে এদিকে
নিস্তব্ধভাবে চেয়ে চেয়ে দেখলো যে তার মায়ের যে জীবদ্দশার যে স্বপ্ন ছিল রথে চড়ে স্বর্গে যাবে, তারও সমাধি হয়ে গেল এই নদীর চড়ায় চিরদিনের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের গল্পের আজকে সর্বশেষ পর্ব উপস্থাপন করলাম। এর মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের মূল পাঠ এবং তার আলোচনার এখানেই সমাপ্তি ঘটছে আজকের দিনে। আমরা এখানে কয়েকটা শব্দ আজকের পাঠের মধ্যে যেটুকু পেয়েছি তা এখানে তুলে ধরেছি, অর্থ এবং টিকাসহ। আবদার, বায়না, দাবি, নোড়ো, খড় নেড়া, ন্যাকড়া, পলকহীন, চোখের পাতা না ফেলে, স্তব্ধ, নির্বাক, নিথর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনে থাকলে আশা করি যথেষ্ট বোধগম্য হয়েছে এবং গল্পের সম্পূর্ণ যে ভাব বিষয়বস্তু তা ইতিমধ্যেই 12টা পর্বে তোমরা শোনে এবং মনোযোগ দিয়ে দেখে তার গল্পের ভেতর দিয়ে আমাদের সেই অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সমাজের নানা অসঙ্গতি, ধর্মের নামে বিভেদ, সেই সামাজিক উচ্চ নিচ্চ ভেদাভেদের নগ্নচিত্র তিনি তুলে ধরেছেন অত্যন্ত বিশ্বস্ততার সাথে। এই বিষয়ে আশা করি তোমরা উপলব্ধি করতে পেরেছ। সকল মানুষের মধ্যে সাম্যতা, মানুষের অধিকার জাগ্রত হোক, সেই কামনা রেখে এখানে তোমাদের অনুশীলনের জন্য উপস্থাপন করছি একটি সৃজনশীল প্রশ্ন। আশা করি তোমরা তা বাড়িতে অনুশীলন করবে, এই উত্তরগুলো নিজেদের খাতায় লেখার চেষ্টা করবে, যেটা তোমাদের পরবর্তীকালে যে কোনো মূল্যায়ন পরীক্ষায় সহযোগিতা করবে বলে সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করা যায়। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে নিচে দিল ঠেলে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জড়িয়া মার খাবে দুর্বল। ক, কাঙ্গালি পাড়ের হাতের গলা ধাক্কা খেয়েছিল কেন? খ, মুখুজ্জে মশাই বিস্মিত ও বিরক্ত হয়েছিল কেন? গ, উদ্দীপকের ভাবধারার সাথে অভাগীর স্বর্গগল্পের মূল ভাবের কোন ধরনের সামঞ্জস্য রয়েছে, এর তুলনামূলক বিশ্লেষণ করো। ঘ, ঠাকুরগিন্নির রথে চড়ে স্বর্গযাত্রার কাল্পনিক দৃশ্য দেখে অনুরূপ ভাগ্য লাভে অভাগীর আকাঙ্ক্ষার শেষ পরিণতি কী হয়েছিল ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পর্ব শুধু নয়, এই গল্পেরও শেষ পর্বে আমরা এতক্ষণ তোমাদের সাথে রেখেছিলাম। আশা করি গল্পটি তোমরা উপলব্ধি করেছো বেশ ভালোভাবে। আমরা এখানে ইতি টানব। তো তার আগে আমাদের আজকের এই পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ইমপ্রেসিভ বাংলা, এটিতে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের সবাই অনেক অনেক ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।